নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরোধ নিষিদ্ধ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 75-75-এর বর্তিতাংশ। কখনো কখনো কিছু কাঠামো যে প্রেক্ষাপট, ভিত্তি ও উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা পরিবর্তে পর্যায়ক্রমে বাস্তব প্রয়োগে অকার্যকর ও হিতে বিপরীত হয়। সুবিধার জন্য গড়ে ওঠে, ক্রমে তা অসুবিধার জনক হয়ে ওঠে। সেই কাঠামোর ওপর দ্বিধা জটিলতার প্রলেপ লেগে যায়। কমিউনিস্ট কাঠামোটি তেমনই কিছু হয়তো, যা গড়ে উঠেছিল শোষিত মানুষদের কাতরতা রোধে। একই সমাজে কেউ গর্বিত, কেউ ধনী। গরিবরা ধনীতে গোলাম, নেই তাদের ন্যায্য প্রাপ্তি, পরিশ্রমের মূল্য, খাটছে কেবল খাটছেই। ডিম দেয় হাঁস, খায় দারোগা 12 মাস ধরনের ব্যাপার স্যাপার। কিন্তু কেউ জমিদার, কেউ বা জমির হাল চাষি। এই সমাজকে বদলাতে একবার সাম্যবাদী সমাজতন্ত্রের উদ্ভব হলো। এটা সেই সমাজের কল্পতত্ত্ব যেখানে কেউ রাজা নয়, আর কেউ রাজা না হলে বাকিরা প্রজা হয় না। সুতরাং সেখানে সবাই রাজা, তারাই প্রজা। পরিশ্রম যেই করুক, তার ফল কেউ বেশি পাক বা কম পাবে, কেননা তার মালিকানা পরিশ্রমকারীদের নয়, সমাজের। কোরবানির মাংস ভাগের মতো সবার নিজস্ব। কোরবানির পশুর একাংশ সমাজের হাতে যাবে। সমাজ সেখান থেকে জনপ্রিয়, সবার জন্য সমান ভাগে ভাগ করে, সবার চাহিদা মেটাবে। কিন্তু কোরবানির একটু উৎসর্গ, পরিশ্রম করে ফলানো ফসল তা নয়, সবাই সমান পাবে। এটা হলো সমবৈঠন তত্ত্ব। তবে এটা ন্যায্য প্রাপ্ত কিনা তা নিয়ে সন্দেহ আছে বটে। যে পরিশ্রম করেছে সে পাচ্ছে, এটা তার অর্জন। কিন্তু কেউ পরিশ্রম না করেও সেই সমান পাচ্ছে, এটা বোধ হয় সেই অসম বন্টনের পর্যায়ে পড়ে। যদিও সাম্যবাদের ভিত্তি অনেকটা ওই রকমই, তবুও কখনো কখনো কোনো অঞ্চলের সামাজিক পরিস্থিতি যখন ধানমন্ডি অভিজাত এলাকা ও তারই পাশে গড়ে ওঠা মোহাম্মদপুর বস্তির মতো হয়ে ওঠে, তখন এই সমাজে সমাজতন্ত্রের বড় প্রয়োজন পড়ে যায়। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতা গোষ্ঠী, শিল্পজীবী ব্যবসায়ীদের বাস। সেখানে টাকা পকেটে থাকা ওয়ালেট টিস্যুর মতো, নাকে সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলে ব্যাপার। তারার পাশেই মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটের চোচো আওয়াজের রোল, মাটিতে গড়াগড়ি খাওয়ার নোংরা হাড্ডিসার শরীরগুলো। গ্রামের ক্ষেত দিয়ে 2 লিটার ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য। কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম। খেটে খাওয়া আরেক শ্রেণীর মানুষের জন্য আধা কিলো আলু, 1 টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকদের পরিবার পায় না শ্রমের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পরিশ্রম। এই সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেখানে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলিবনে এক বাবুসাই, তারে নিচে ফেলে দিলে ঠেসে, চোখে ফেটে এলো জল, এমনে করিয়া কি জগৎ জোড়াইয়া মার খাবে দুর্বল। যে কোনো অঞ্চলে স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। বাংলাদেশের গঠন মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধ বিস্তর এই দেশীয় পূর্ণ সংস্কার প্রায় অসম্ভবের মতোই হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার উপর ভারতে থাকা শরণার্থী ফিরল, আরও সংকট বাড়ল। আহমালকিদের সরকারের দুর্বল নেতৃত্ব, আধিপত্য বিস্তারে নেশা, অদক্ষতা আর খুবই ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ছুঁয়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকে হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হলো। হাহাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্বলতার সমান তা আরও অধিকই হারে বাড়ছে। এসব দেখতে দেখে জাবেদ আমির বেশ কেমন ক্লান্ত হয়ে উঠলেন। সে সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তারা বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল যে বঙ্গবন্ধু তার অদক্ষ, অনৈতিক শ্রেণীগত আধিপত্য বিরাজমান রাখতে বাকশালা গঠন করেছে, যা গরিবকে কবরে নিচ্ছিল, সুযোগ সন্ধানী দুর্নীতিবাজদের আকাশে তুলেছিল। এই শ্রেণী ঘোষণ তো কমিউনিস্ট মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল। বিরোধী তৈরি হলো তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের মাঝে। জাবেদ আমির কলেজের ছাত্র থাকাকালীন
দেশে দুর্ভিক্ষ এলো। সাল 1978-এর মার্চ। সরকার বসেছিল। এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগণ, বন্যা, জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু বিশেষ করে এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি রয়েছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকা ভিত্তিক যথেষ্ট ফসল ফসেছিল, কিন্তু তা মজুদ বসবদের যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেকে গতির সাথে শক্ত করে আটতে ব্যস্ত। যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে দেশের সম্পদের ভাগ বাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতি কারবারের পক্ষেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দেওয়া দলীয় ভার হয়ে দাঁড়ায়। তারা দেখেছে যে বছর দেশে এলাকা ভিত্তিক যথেষ্ট ফসল ফলেছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থাপনা দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেদের গতিতে সাথে শক্ত করে আটতে ব্যস্ত ছিল। এবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষপীড়িত মানুষের হাতে পাচ্ছিল না। এটা একটা কারণ আছে। বাজারে তখন বড় শ্রেণীর হাতে খাটে গরিব আর অধিপতি উপরমহল শ্রেণীর, আমজনতার হাত খালি। বর্ণশ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে বাজার পণ্য তারা একটু দুর্নীতি করবেই। এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মুঠো চাল ভাতের আশায় হাত রেখে রাখা খালি টিনের থালাটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালাবাজারে চেনাচালান করে দিয়েছিল। এসব সময় কমিউনিস্টকে বড় মনে পড়ে, কেননা কমিউনিস্ট এই সমাজ ও রাষ্ট্রের এই রোগের ওষুধ হিসেবে তো সংগঠিত হয়েছে। জাভেদ আমির আর পরিণতি ভাববার সময় পেল না কোথায়। এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিয়েছিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যেদিকে নীতি অন্তর শ্রেণীকে এক করে। বড় শ্রেণী ছোট শ্রেণীর নীতির কবরের নাম সাম্যবাদ, যেখানে গরিবের পেটেও সেই খাবার এবং ততটুকু খাবার পাওয়ার কথা যা বড়লোকের পেটে পড়ে। জাভেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেটা কদিন পর পরিবর্তিত দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরল। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপরাধীকে একপাশে সে বহু বছর ছুটেছে সাম্যবাদের পিছনে। পরিশ্রমী শ্রমিকদের ঘাম ও শরীরের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল 31। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনেই কর্মকাণ্ডকে বাধা দেবার চেষ্টা করেনি। দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল আমির মানে তাদেরকে মারে যাদের ওপর জাভেদের ক্ষোভ রয়েছে, কারণ তারা শোষক শ্রেণী, যার বিরুদ্ধে জাভেদের আক্রোশ যাত্রা। কিন্তু দুই ভাই তো চাচাতো, অপরকে নিজেদের নীতিতে আনতে। দুজনের উদ্দেশ্য একই রাস্তা, কিন্তু আলাদা আলাদা। জাভেদ চেয়েছিলেন জয়নাল কমিউনিস্ট করুক। জয়নালের ধারণা ছিল এসব আন্দোলন কিছু হবে না। যে বেলাইনের হাঁটবে প্রথমত তার 2 পা, পরে মাথাটা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনোদিন কাছাকাছি আসতে পারেনি, অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রুও একই। বহুবার হুমকি পাবার পরেও জাভেদ রাস্তা ছাড়ে না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরোবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়সড় হয়ে রাত কাটায়। কৃষক, শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাভেদ কেন রাস্তা ছাড়বে? জয়কে তুলে নেবার পরেও আশঙ্কা কতবার দেখা হয়েছে তার, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এভাবে বেশি দিন চালাতে দেবে কেন? যখন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের রাজ কায়েম হলো, তখন বাংলাদেশের গণতন্ত্রের 2 প্রধান দল ওয়ালামগীর ও জাতীয়তাবাদী দল অল্প দিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া 2 দলই তখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধিতা যে কোনো সময় তাদের দুজনেরই শত্রু, কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। 1994 এর এক রাতে কয়েকদিন পর জাভেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরারই 2 দলের সম্মতি হামলার মোক্ষম দিন হয়েছিল। কমিউনিজম পার্টির যে ওয়ালামগীরদের বিরুদ্ধে রোগ ছিল তা ছড়িয়ে পড়েছিল। তারা ক্রমাগত একের কর্মসূচি দেখিয়ে ওয়ামালিকদের বিরুদ্ধে তাদের আর ছাড়াছাড়ি কেন? 2 দলেরই নিয়মিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবারের নিঃশেষ হলো এক অবরুদ্ধ নিষেধে।
জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা সুবিধার অনুপাত কত, কিন্তু জাভেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছিল যা হয়তো সকল কমরেডের স্বপ্ন দেখতেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তালিকা তলিয়ে যায়, তবু জাভেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন। সেই তত্ত্ব শ্রেণী, গোত্র, শ্রমিক, মালিক নির্বিশেষে সবাই সমান ছিল। মুস্তাকিন একটু হাসে। কখনো ভাবিসনি এমন করে না? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের ওপর ঢোল বাজালো, তারপর ঠোঁট কামড়ে হেসে বলল, এত ভাবাভাবি ভালো লাগে না রে পাগলা। ভাবলে ক্যালোরি অপচয় হয়। অপচারিতা শয়তানের ভাই, কিন্তু আমি একজন ভালো লোক। ঠিক তো, খুব সহজে আপাত দুর্বল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলে একজন সচেতন নাগরিক। জয় দুপাশে হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর চুপ সব। অন্তু কপালে 2 আঙ্গুল চেপে বসেছিল। তার আবারও মনে হলো এই জীবনে জানা অভিজ্ঞতা শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা বলে তাকে দিয়েছিল। জিনদত্ত যাচ্ছে, অন্তুর মনে হচ্ছে সে এক অসীমাংশ প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু এবং শুরু থেকেই শেষ। এই ধাবিত হয়ে যাচ্ছে, এই প্রবাহ ভেসেই যাচ্ছে। কেউ এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না, ভাঙন ধরে যায়। কেননা যাই করতে মনোমস্তিষ্ক করা যায় তার ওই কোনো এক পর্যায়ে অসমালোচিত হয়ে যায়। অন্তু ভাবতে লেগে যায়। মুরসালিনের জীবনে এই পর্যায়ে বোধহয় বড় ক্লান্তি হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড় ঘরের লাশের মতো পড়ে থাকা ছোট ছোট দেহের কাতর আর্তনাদ তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মুরসালিন ভাই বলে, মুরসালিনের লজ্জে মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মুরসালিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ, অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে, আর সেই প্রহর খুব কাছে। মুরসালিন আন্দাজ করে হামজা এখনও ফেরেনি। ফেরার পর ঘটনাক্রম চক্র পাল্টি খাবে, সব কিছুতে একটা ধাক্কা লাগবে। সে ধাক্কার প্রস্তুতি চলছে যেন চারদিকে। হামজা বুঝবে মুরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না, সব বিগড়ে গেছে। সাথে মুরসালিন অটল। এবং মুরসালিনের দিনের শেষ সেখানেই। সেই প্রেক্ষাপটেই মুরসালিন একদিন প্রথমবারের মতো জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন ভাই, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি সন্ত্রাস হবে, তোদের বিরোধী হয়ে উঠবে। মাদ্রাসাগুলো এসব তৈরির কারখানা। তোদের কথাই রইল, ওদেরকে ওদের বাড়ি পৌঁছে দে। ওরা আর মাদ্রাসা যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে। আনসারি চাচার কাছে একটা চিঠি লিখে দেই, মাদ্রাসা স্থগিত কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল। সে কিছুতে বলতে চায় না এই মুহূর্তে, যা বলাটা অনিবার্য দরকার। তার আগে মুরসালিনকে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসালিন ডেকে ওঠে, এক টুকরো কাগজের কলম দে আমাকে, শেষমেশ একটা আঁকিবুকি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল, জয়কে দেখলো এই জটিল চেহারার অনুশোচনা আছে কিনা ঠিক বোঝা যায় না। কিছু ঝালপা করা কাঁচা আদা কচমচ করে চিবিয়ে খাচ্ছে, আবার আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে, যেন সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। এক বোতল রাম খুলে কয়েক ঢোক ঘটঘট করে গিলল, আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসলো। এক শট রাম, লিকুইড, বিট লবণ, চিনি, সোডা, ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখের সম্মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে। জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায় আসলে অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে জয় আজ আর চমকায় না, থমকায় না, চিন্তা ভাবনা ও পথ বদলায় না, এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে। সব জেনে সে সেদিকে বড় আরাম করে 1 কদম 2 কদম করে এগিয়ে যাচ্ছে। প্রেম পূর্ণতা, সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। উফ, এখানে কি বললো জয়ের প্রেমিকা, কিন্তু আপনারা যারা জানেন তারা জানবেন জয়ের প্রেমিকা হচ্ছে মৃত্যু। জয় কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? উফ। পরদিন দুপুরে কামিরুলকে মারার উদ্দেশ্যে এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটি এমপি খুন করাতে চাও? অন্তু জিজ্ঞাসা করেও জবাব পায়নি।
এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেওয়ার প্রশ্নে জয় আমির কার প্রাণ নিয়েছে। জয় গোসল শেষ করে বের হলেই অন্তু একবার জিজ্ঞাসা করেছিল। জয় আগ্রহ দেখায়নি। অন্তু বসলো বিছানার ওপর। সেদিকে একবার দুবার তাকায় জয়। নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়না নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে। ডোন্ট লিসেন টু ইয়োর হার্ট মাই বয়, কজ ইটস অন ইয়োর লেফট সাইড and the left side is the direction of destroying everything they you have to fucked up and get turned over in your way. সেদিন জয়ের চারদিকে এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে সে অন্তুকে নিয়ে রওনা হলো ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল, কারাকারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটা কেয়ামতের তাণ্ডব আগ্রহ করে অন্তুর হাতটা ধরে বসে বাসে চেপে বাসিরহাটের দিকে ঘোড়াহাটের উদ্দেশ্যে। বাসের ভেতরে একটি মহিলা, বয়স 45-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এসবে। তার ওপর মহিলাটি বিশাল এক পর্বতের এত বড় একটা ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইয়া এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। জয় দুপাশে মাথা নাড়ে। না খালা, প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটমিট করে উঠল, মানে খালা মানে কি? খালা মানে সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স, আমি খালা মনে হয় আমাকে? জয় একটু নিচে ছড়ে চিবিয়ে বলে, না, তোর মতন দামড়া মহিলাকে খালা মনে হয় না, এত ভালো আমার রুচি না। মহিলা ভুলে কথা গেল। সম্বন্ধী কি খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস এসব জঙ্গল থেকে উঠে আসা রাবিশ। কন্ডাক্টর ফুল অ্যাকশন মোডে এসে দাঁড়ায়। জয় শুধু সেদিকে তাকে দাঁত বের করে হি হি করে হাসলো। কন্ডাক্টর পরিমরি করে সালাম থেকে আবার চলে গেল। জয় মহিলাটিকে সবিনয়ে বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে এই শালি, খাসি শালি নাম বাস থেকে নাম, নয়তো আধমনে ওজন 20 কোমরের ওপর দুম করে কি লাথি মারবো, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান নিচের সিটে যাইয়ে বসেন, ব্যাগটার ওপর এখন আমি পা রাখবো। জয় ব্যাগটা বাসের মেঝেতে পায়ের কাছে এগিয়ে দিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুকড়ে উঠল। এত অসভ্য জঙ্গলি একটা লোকের সাথে সে যাচ্ছে। ইচ্ছে করলো বাস থেকে নেমে যেতে। মুখে দুহাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু করে নিজের সিটে গিয়ে বসে। অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় বাধা পান আপনি? জয় খুব বিরক্তের মতো বোঝালো অন্তুকে, ব্যথা না ঘরওয়ালি, এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জত দেই তো বেইজ্জত করবো কার? বিষয়টা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপালে একটা চামড়া পড়ে। জয় সাবধানে বলল, নিজের চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে? সরল পাইছো তো, লুটে খাচ্ছ, নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রামে ঐতিহাসিক রূপ বদলেছে। আমির নিবাসে অঞ্চলে ভৌতিক বাড়ির লোককাহিনী পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এই জন্য ওই বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। জাভেদ আমিরকে দেখেছে লোকে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টের রিট করে কত কী করে তা ফেরত এনেছিল, কিন্তু কখনোই তাকে এই বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কী যে দেখলো জয়। লোহার ফটকটি মরিচা ধরে খসে পড়েছে। বাড়িটা হান্টিং হাউসদের খেতাব না পেলে একটু অক্ষত থাকতো না নিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোতে আশপাশে আসে না, কিন্তু চোরের কাছে ভূত কাবু। রাত পেরোলেই বাগানে দামি দামি গাছ উধাও হওয়া ঠেকাতে জাভেদ আমির ও জলিল আমিরের কাট্টা মাথা ভূত পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিড়ে ঘটার বিশিষ্ট দোতলা বাড়িটাকে। চারপাশে বিশাল প্রাচীর লতানো বিভিন্ন শ্যাওলায় ঢাকা পড়েছে। প্রাচীন ঘেরা সীমানার পরিমাণ 20 খানেক কম হবে না। অন্তু মনে হলো পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তর এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃত পুকুর,
পাকা পাতা, শ্যাওলা ও নোংরার জল আর্কতানার মতো দেখা যাচ্ছে। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিবোধের পরিচয় বহন করে এখনও। আমির নিবাসের জানান দেয় ঐতিহ্যের মাঝেও আধুনিকতাকে ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটিকে চাপ দিতেই মরচা ধরা ধাতব আওয়াজ উঠল। জয় আলগোছে অন্তর হাতখানা চেপে ধরে, বলে, ঘরবালি তোমার পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখে জিজ্ঞাসা করে, আপনাদের পারিবারিক পেশা কী ছিল? জয় হাসে। অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইনলিগাল কিছু হবে, এই যেমন ধরো মুরগির দুধ, পাঁঠার ডিম, মাছের লেগ পিস, স্মাগলিং, এরকম টাইপের অর্থনৈতিক ব্যবসা আর কি। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। জয় তা দেখে নাক কুচকায়। বাড়ির আশেপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম টাইপ কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে তার মস্তিষ্কে একটা অযাচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো। ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ীর বনিতি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানায় পা ফেলার পর জয়ের শরীরটা আচমকা ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তটা টের পায়, আর চোখে দেখে একবার কেউ তাকে ডেকে ওঠে। জয় আমির জীবিত পাথর, সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে ওঠে ভূতকালের ঘটনাগুলো আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। 2-4 জন ওদেরকে পেছন থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও অসীমে ভরপুর তাদের চেহারা। এই আমিরদের নুন খেয়ে তাদের দিন চলেছে। আজ আমিরা ঘোড়াহাটের অতিথি। জয়কে সবাই এক নজর দেখতে দাঁড়িয়ে থাকে টাকফাটা রোদে। জয় পেছনে ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শালকাঠের দরজায় হুড়খানা ভারীর লোহা, তার সাথে কত পুরনো এক জং ধরা তালা ঝুলছে। মাকড়সার জাল ও নোংরার হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে, তার উচ্চতার 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা। চাবি ঢুকতে চাচ্ছিল না। অন্তু খেয়াল করে শুধু তালায় জং নয়, বরং জয়ের হাত ঘেমেছে। হাতের মৃদু কাঁপুনি বোধ হয় চোখে ধরা পড়ল। চাবির ভেতরে ঘুরলেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাই বুট দিয়ে দুম করে একটা লাথি মারল তালার উপর। ছিটকে খুলে এলো তালাটা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেলেই চোখের সামনে বিছিয়ে যাবে সদর ঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারাখানা। শেষবার জয় যখন এই সদর ঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ের কাছে দাদু ভাইয়ের কাটা মাথা লাশটা পড়েছিল। জয়ের নাল আমির হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়েছিল তাকে কোলে নিয়ে। জয়ের ভয় হয় এই সদর দরজা খুলতেই এক্ষুনি সে দেখতে পাবে দাদুর কাটা মাথা দেহটা পড়ে আছে মেঝের ওপর। এক দলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের ওপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সে সব ভুলে গেছে, তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা, দাদু কারো চেহারা মনে করতে পারে না। জয়ের চেতনা ফেরে। দরজায় ক্যাচক্যাচে আওয়াজে অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না। সে তার নিজ ঠিকানায় আজ 21টা বছর পরে পা রেখেছে। সেই রাতের পর আর কখনো জয় আমির নিবাসে পাই রাখেনি। 16 বছর পর 2010-এ সরকারের কাছ থেকে নৈতিক অনৈতিকভাবে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটা নিয়ে উপস্থিত হবার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানিয়ে নিতে পারেনি নিজেকে। অন্তুকে সঙ্গে নিয়ে নিজ ঠিকানায় পা রাখবার লোভে সে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের, আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজের পরিচয়ের কাছে ফেরা যায়। আপনারা কি এখানে একটা লাইন খেয়াল করেছেন? জয় এখানে কি বলল? অন্তুটা তার নিজের, আর কেউ নেই। সুন্দর না? আমার ভালো লেগেছে লাইনটা। এই সম্পত্তি উদ্ধারের পর সে জিন্নাহকে খুঁজতে আরও বেশি পাগল হয়েছিল। জিন্নাহকে সাথে নিয়ে 2 ভাই আমির নিবাসে ফিরবে। সে জিন্নাহকে পায়নি। তারপর এক অন্তু, তার স্ত্রী। তার সমান হক আছে আমির নিবাসের ওপর, যাকে সাথে নিয়ে সে আমির নিবাসে বসবাস করতে পারে বাকি এই জনমটা। অন্তুর হাত ধরে সদর ঘরে পা রাখে জয়।
কোথাও একটু পরিবর্তন নেই, শুধু আসবাবগুলো দুযুগের ব্যবধানে পুরনো হয়েছে। ধুলোর স্তর পুরো হয়েছে সেসবের গায়ে। মাকড়সারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে ঘরের আনাচে কানাচে। জয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো আলতো করে বুঝে নেয়। শিকারী এই বাড়িতে তার শৈশব কৈশোরের হক ছিল, সে বঞ্চিত হয়েছে। এই অভিজাত্য, এই বনেদি অবস্থানে তার ঠাঁই মেলেনি, অথচ এই সবটাই তার অধিকার ছিল। অন্তু চারদিকে চোখে গিলে নিতে চায় বিশাল হলরুমটা। ধুলোর স্নান করেও এক টুকরো অভিজাত্য হারায়নি। জানালা খুলে দিল অন্তু। পশ্চিমে ঢুলতে থাকা সূর্যের চকচকে আলো আছড়ে পড়ল ঘরটার ভেতরে। বহু বছরের অবরুদ্ধ নিষেধের আধার কেটে আলো পড়ল সেখানে। ঘরটা কি চমকে উঠল এতে। ধুলোর ভারী হয়ে ওঠা মখমলের পর্দা ঝুলছে জানালায়। অন্তু এই দিনকে এক অদ্ভুত অচেনা অনুভূতি প্রবণতার শিকার করেছিল, যা নারীসুলভ আবেগপ্রবণ, যা এড়ানো সাধ্যি নারী থাকে না। অন্তু ভেতরের কেউ খোঁচায় এটা তার শ্বশুরবাড়ি। এই আসবাব, ঘর সংসার, গোটানো বাড়িঘর, তার নারীত্বের অধিকাংশ অংশীদারি রয়েছে সেই বাড়ির বউ। অন্তু বিস্ময়ে থমকে ওঠে। ভেতরে যে অংশ তাকে এসব কথা বলছে, সে কি জানে আজ অন্তু কেন এসেছে এখানে? অন্তু কি বলতে চায় তার স্বামী নামক আসামিকে? তাহলে কি এই দ্বিধা কিসের? অন্তু ভেতরে চিরে চাচ্ছে কি যেন। বিভক্ত হয়ে উঠছে তার চিত্ত। দোটানা বড় যন্ত্রণাদায়ক। সে দোটানা অন্তুকে হতবিহ্বল করে তুলল। ভেতরে কোথাও একটা নারী সুলভ দাবির সাথে তার সিদ্ধান্তের তুমুল লড়াই শুরু হয়ে গেছে। অন্তু অবাক হয় এই ভেবে, আজও কোথাও একটা তার ভেতরে নারীসত্ব রয়েছে, সেই নারীসত্ব যা তার ভেতরে মৃত ঘোষিত হয়েছে সেই কবে। অন্তু ছটফটিয়ে ওঠে। ভেতরে আসে হলঘরের মাঝখানটায় জয় সেই আরামকেদারায় বসা। মৃদু দুলছে জলিল আমিরের চেয়ারখানা। সেই চেয়ারে জলিল আমির বসেছিল সেই রাতেও। দাদু যাতে বসতে না পারে বা বসলেও হেনস্থা হয়, এই জন্য জয় মুড়ো ভরে ধুলোমাটি এনে চেয়ারের উপর রেখে যেত। একটা সিগারেট জ্বালালো জয়। চোখ দুটো বুজে সিগারেটে টান দেয়। এক পাচা ধোঁয়া বিশাল হলরুমের বিধ্বস্ত ছাদে গিয়ে মেশে। অন্তুর কাছে আমির বাড়ির বিশালাকায় এই হলরুম স্বপ্নের রাজাকারদের মতো লাগছে। পুরনো এসব আসবাব কমপক্ষে অর্ধশত বছর পুরনো। সেই রকম এক শালকাঠের দোলকেদারায় সাহেবের মতো পোশাক, এক হাইবুট পরা জয়েমিকে দুই হাতে দুই তালকে মেতে বসে থাকতে দেখেছে। দোল খেতে খেতে অদ্ভুত লাগে তাকে। জয় কোথাও ডুবে যাচ্ছে, তার দেহ ঝুলছে, সেই সময় ধরাই নেই। সে দুলছে কেদারায়, শব্দটুকু স্তব্ধ, হলরুমে অদ্ভুত শোনাচ্ছে। অন্তু মনে হয় জয়কে সে আজ প্রথম তার নিজস্ব জায়গায়, নিজস্ব রূপে দেখছে। জয় দুষ্টু বখাটে জটিল রসিক চেহারায় যে অভিজাত ফুটে ওঠে, তা হামজার বদলতে নষ্ট হতে নিঃশেষ প্রায়। অথচ তার জন্ম এরকম একটি বনিদি বাড়িতে। অন্তু উদাসীতে পা দুটো গুটিয়ে দোলকেদারার পায়ার কাছে নোংরা মেঝেতে বসে। তখন বিকেলে নরম পরিবেশ, নিস্তব্ধ। শিকারী আমির নিবাসের হলরুম রহস্য মাঝখানা হয়ে উঠেছিল যেন। জয়ের আঙ্গুলের মাঝে চেপে ধরা সিগারেটের ধোঁয়ায় বমি ঠেলে আসে অন্তুর। আজ দুটো দিন শরীর তুলনামূলক ভালো। আপনার বাড়ন্ত বয়সটা ভালো কাটেনি। অন্তুর গলার আওয়াজে জয় চমকায়, একটু নড়ে ওঠে, চোখ মেলে তাকায়। শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে সিগারেট ঠোঁটে গুঁজে চিরচেরা ভঙ্গিতে হেসে মাথা নাড়ে। তা আমার খারাপ হওয়াকে তদারকি করেনি। আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। নাটক করবেন না, খুব অপছন্দ আমার। জয় হাসে। নাটক কেন না করে ঘরবালি? আমিও করি, প্রয়োজনে তার দিকে দে, কিন্তু আপনি ওটাকে নিজের পুঁজি বানিয়ে নিয়েছেন। আমার খারাপ হওয়ার পেছনে আমার পেছনের ঘটনার প্রভাব নেই, মেনে নাও। আছে, এটা বরং আপনি মুখে স্বীকার করে নিন। যে ঝুঁকে বসে, ঠোঁটে আঙুল ঠেকিয়ে হেসে দেয়। তো তাহলে কি সব মাফ? কিন্তু তা পুরনো নয়, পুরোটা নয়, তা আংশিক। জয় হাসল। আংশিক? হ্যাঁ আংশিক, কারণ অতীত মানুষকে দ্রোহিতার আশ্রয় আনে, কিন্তু তাকে জানোয়ার বানায় না। আপনি জানোয়ার, কিন্তু আবার পুরোপুরি তাও নন। অতীত আপনাকে না মানুষ থাকতে দিয়েছে, আর না কিছু ক্ষেত্রে পুরোপুরি জানোয়ার হতে দিয়েছে। মানুষ অমানুষের ঝুলন্ত সেতুতে আপনার অবস্থান। বাপরে, মায়ের কি পর্যবেক্ষণ! বিষয়টা উদাহরণসহ ব্যাখ্যা করো তো।
ব্যাখ্যা ছাড়ুন, উদাহরণ। আপনি সরাসরি ধর্ষণকে ভয় পান কারণ অতীতের একটি ঘটনা, কিন্তু আপনি অন্য যে কোনোভাবে নারীর সম্মানহানিতা উপভোগ করেন। এক্ষেত্রে আপনার আসল প্রকৃতি কাজ করে, যা জানান দেয় আপনি নোংরা, কিন্তু অতীতের একটি ঘটনা আপনাকে সরাসরি নিকৃষ্ট কাজটিকে লিপ্ত হতে দেয় না। এভাবে কখনো অতীত আপনাকে সর্বোচ্চ খারাপ বানিয়েছে, যা আপনি ছিলেন না, আবার কখনো আপেক্ষিক ভালো বানিয়েছে, যা আপনি নন। শালায় কয় কি রে, তুই কি আমার এই নিয়ে গবেষণা করার জন্য কি করো গবেষণা কেন্দ্র খুলতেছিস নাকি? প্রয়োজন পড়ে না। বাহ, তো তোমার ধারণা কি? তুমি আমারে খুব বোঝো। যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেছে। এখন হিসেবে তাই। জয় সিগারেট টোকা মেরে ছাই ফেলে বলে, এতটা অন্তত ব্যাখ্যা করো নাই শুনি। প্রথমবার কারো মুখে আমার ব্যাখ্যা শুনছি। ইন্টারেস্টিং। বলো শুনি। তার আগে আপনি আজ খেয়ালি ছেড়ে বেরিয়ে আসুন, নিজের মুখে স্বীকার করুন আপনার অতীতে আপনার বর্তমানে একটু হলেও সার্কুলেট রয়েছে। জয় ঝুঁকে এলো অন্তুর মুখের ওপর। কখনো করিনি, এর জন্য জেদ করছো? অন্তু মুখ পিছিয়ে নেয়। আজ করবেন। জয় ভ্রু নাচায়। জোরপূর্বক করাবে নাকি? না, আপনিই করবেন। বিশ্বাস? যাই ভাবুন, তাতে ফায়দা? অন্তু হাসল। আপনি কদিনই বলেছিলেন সব কিছুর ফায়দা এবং ফজিলত খুঁজতে নেই, তাহলে নিজেকে হারিয়ে ফেলার চান্স থাকে, এবং কথাটা সত্যি ছিল আমার ক্ষেত্রে। জয় নাটকীয় স্বরে বলে, কবে যেন বলেছিলাম এই কথা আরমিন? সেই দিন প্রথম আপনার সম্মুখীন হয়েছিলাম। সেই আধ খাওয়া সিগারেটটা আলমারিতে এখনও তোলা আছে। সেটার ফজিলত জানার ইচ্ছে ছিল একসময়। জানতে চাও নাই কেন? এই যে সব কিছুর ফজিলত খুঁজতে নেই। যে মাথা নত করে হাসলো, খানিকক্ষণ চুপ থেকে বলল, খারাপ ভালো মুদ্রার দুই পিঠ, তার মাঝে বোঝো দেহখণ্ড কিন্তু একটাই, শুধু পৃষ্ঠা বিপরীত। মানুষ জন্মের সময় সেই মুদ্রার মাঝের ব্যবধানটুকু মাঝখানে নিরপেক্ষ অবস্থায় জন্মায়। তারপর মানুষ ধীরে ধীরে যে কোনো এক পৃষ্ঠে বিলীন হয়ে যায়, কিন্তু অপর পৃষ্ঠ তখনও বিপরীত। তার মানে পিঠ বদলে ভালো খারাপ আর খারাপের ভালো হবার সুযোগ থাকে। আমার সেই সুযোগই ছিল না। অন্তু আফসোসের হাসি হাসে। এত বোঝেন, তবু ফিরলেন না? জয় ধোয়া ছেড়ে হাসে। সহজ হতো না। আপনার জীবনও কি সহজ না? আপন লাগে। পাপকে আপন লাগে? নিজের লাগে। ভালোটাকে অপরিচিত লাগে। মনে করো দুঃসম্পর্কের অচেনা কিছু একটা। পাপটা আমার কাছের, পাশের, সাথের। কেউ দুনিয়ার পাশের পাপের থলে ভারী করতেই জন্মায় ম্যাডাম। আপনারা আছেন তো তার বিপরীত। অসুস্থ ধারণা। সুস্থটা কি? অন্তু কিছুক্ষণ পলক না ঝাপটে চেয়ে থাকি জয়ের চোখে বরাবর। ঘনপাপড়ির মায়াবী তীক্ষ্ণ চোখ দুটো জয়কে একটু অবশ করল। কথা বলার চোখের এই এক দোষ চোখের ভাষায় মারাত্মক, ধ্বংসাত্মক হয়। জয় চট করে চোখ ফেরালো। অন্তু খুব আন্তরিক স্বরে বলল, আজ আপনার সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপে বসেছি জয় আমির। আপনার মনোযোগ পেতে পারি? পাচ্ছ না? আরেকটু। এত মনোযোগ দিয়ে কী হবে? ভয় পাচ্ছেন? পেতে হয় একটু। কেন? জয় হেসে ফেলল অন্তুর চোখে তাকিয়ে। কোথাও মনোযোগ দেওয়া আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না, বিশেষ করে তা যদি আপনার মতো বিপরীত মেরুর মানুষের আইনি তত্ত্ব হয়। অন্তু জিজ্ঞাসা করে, আইনকে খুব ভয় আপনার? নিয়ম নীতি আইন শাসন পোষায় না আমার। মনোযোগ কেন অস্বাস্থ্যকর আপনার জন্য? মনোযোগ কিছু গড়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকে। তুমি ততদিন মজবুত যতদিন তুমি গড়ে ওঠোনি, কারণ ভেঙে পড়ার একমাত্র পূর্ববশত গড়ে ওঠা। যা কখনো গঠিত হয়নি তা ভেঙে পড়ার সুযোগ নেই। আমি কখনো আমার ঘিরে নিয়ে কিছু গড়ে উঠতে দেই না। বন্ধু হাসল, বিশেষ করে পিছু টানার সম্পর্ক সমীকরণ। জয় মাথা দুলিয়ে হাসে। আমার সাথে যায় না এসব। আপনার জানা উচিত ছিল অসম্পর্ক এক প্রকার সম্পর্ক, সবচেয়ে জটিল সম্পর্ক। তাই আপনি আমার সাথে গড়েছেন, এর দায় পরিশোধ করবেন না? জয় একটু মনোযোগী হয়, বোঝার চেষ্টা করে যেন কিছু। অন্তুর চোখে চেয়ে অন্তু কি বলছে সে শুধায়। অসম্পর্ক আমার আপনারটা, এর দায় কি?
অন্তু দম ফেলল গভীর করে, চূড়ান্ত একটা প্রস্তুতি নিল, চূড়ান্ত কিছু বয়ান করার। জয়ের মুখোমুখি বসলো বেশ কাছে, ধীর স্থির আওয়াজে বলতে শুরু করলো, জয় আমির, জীবন আপনাকে অনেক ব্যর্থ যন্ত্রণা সমাহীন করেছে, আর শেষাকে পুঁজি করে আপনি পাপের মহাসমুদ্র ডুবে গিয়েছেন। আপনার দ্রোহিতা মাত্রা ছাড়িয়ে রক্ত পিপাসায় পরিণত হয়েছে, যা আপনাকে ভুক্তভোগী থেকে বের করে এনে এক রাক্ষস হুমড়িকে পরিণত করেছে। এখন আপনি বলবেন, আমি তো ভিকটিম প্রমাণিত হতে চাইনি। চেয়েছেন জয় আমির, আপনি চেয়েছেন, কিন্তু যতদিন আপনি বিচার পাননি, আর তারপর একসময় আপনি নিজেই বিচারক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনার তাণ্ডব শুধু আপনার অসীমকেই সাথে সীমাবদ্ধ থাকেনি, কারণ ঝড় নির্দিষ্ট একটি কুপড়েতেই উপচে ফিরে থাকে না। ঝড়ের সেই সীমারেখার নৃত্য নেই যে গোটা অঞ্চলকে বিধ্বস্ত করে। মানুষকে আপনি ঘেন্না করেন, তাই মানুষ আপনার কাছে একটু ছাড় পাবার যোগ্য নয়। যে ছাড় ও দরদ একটা পশু পাখিও পায় আপনার কাছে, এতে বড় জোর আপনি মানুষের কাছে নেতিবাচক একটি প্রতিচ্ছবি তৈরি করতে পেরেছেন। এর বেশি কি পেয়েছেন? কে আছে আপনার বলুন তো? জয় চোখ দুটো ডানে ফিরিয়ে কেমন করে যেন হাসল। দুনিয়ায় জন্মালে পেতে হবে, এমন কোনো কথা আছে? যে দিয়েছে এই কথা, নারী পুরুষ মিললে তাদের অনুরূপ আরেকটা প্রাণী জন্মায়। এটা একটা জৈবিক ব্যাপার। এখন সেই প্রাণী কিছু পেল, সেটার দায় কারো নয়। আমি পেতে তো আসিনি। অন্তু দীর্ঘশ্বাস টানে। জয়ের মানসিক চিন্তাধারা অস্বাভাবিক রকমের অস্পষ্টা, অধরা ও অমিকিতা পর্যায়ে চলে গেছে, যে তকদির, ভালো আইন, ভরসা, প্রাপ্তি, জীবন, প্রেম, স্নেহ কিছু মানে না। অন্তু জয়ের এই কথায় জ্বলন্ত এক ঘাত দেখে, যে ঘা শুকিয়ে ক্ষতস্থানটি অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে, আর না সেখানে ব্যথা লাগে, আর না সেখানে আরাম পাওয়ার প্রয়াস জাগে। জয়ের বিশেষটুকু অবধি হারিয়েছে। জীবনে আদৌ তো পাওয়ার মতো কিছু আছে? জয় বলল, মানুষ, ঘরবালি, তুমি সমাজের প্রাণীদের মানুষ বলো আজও, যারা তোমার অসম্মানকে একবার তোমার কাছে তোমার সভ্যতা যাচাই করতে চায় না, চোখে বুঝে তোমার অনিশ্চিত অপরাধ নিশ্চিত বলে শাস্তি দিয়েছে, তাদেরকে তুমি মানুষ বলো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট জয়। সমাজের অধিকাংশ মানুষের মতো দেখতে অমানুষ, কিন্তু সেই অমানুষদের মাঝে আপনিও একটি। কেন? আপনার অমানসিকতার তোপে আমিও যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকটা অমানুষ হয়ে পরিণত হই, আমার তোপে আরেকটা কেউ অমানুষে পরিণত হয়, বাকি মানুষেরা অমানুষ হতে খুব বেশি দেরি লাগবে না। কি বোঝাতে চাচ্ছ? আপনি তা বুঝতে চান? জয় সিগারেটের আঙুলে ভাঁজ ফেলে ছুঁড়ে মারল কোথাও। শুনতে চাই আপাতত। অন্তু চোখের মনেই এতক্ষণ চিকচিক করছে, আবার পানি জমে। দুজনের নজর এক বিন্দুতে মিলিত হয়। অন্তু সজল চোখে নিজের দুহাতের তালুতে চোখ রাখে, হাত দুটো থরথর করে কাঁপে। অন্তু তা দেখিয়ে জয়কে বলে, এই দেখুন, আপনি দেখছেন আমার হাত দুটো? আপনি দেখতে পাচ্ছেন আমার রক্তাক্ত হাতে তালু দুটো? আজ আমার এই দুই হাতে আগ্নেয়াস্ত্র চালানো দুটো হাত, আমার হাত 4 জন মানুষের রক্ত লাগা। আপনি বলুন তো, এটি কি হবার ছিল? এটি কি আমার আব্বুর আদর্শ ছিল জয় আমির? জয় কেমন করে যেন ছটফট করে ওঠে, চেপে ধরে অন্তুর কম্পমান হাত দুটো। সে অন্তুর কান্না দেখে অভ্যস্ত, দেখতেও চায় না, অথচ আজ সে চোখে ফেরাতে পারে না। সে দেখে অন্তুর কান্নায় সে কি নিদারুণ হাহাকার। অন্তু থুতনি চেপে কাঁদে। অন্তু বলে, ছোটবেলা থেকে আমার মুখের ভাষা ক্ষেত্রবিশেষ কর্কশ, কিন্তু হাত দুটো ছিল নরম, আস্তা মানুষের রক্তে রাঙা। আব্বু আমাকে প্রতিবাদ শিখিয়েছিল, কিন্তু কখনো আঘাত করতে শেখায়নি। জানেন, আমার প্রতিবাদ ছিল হিংস্রতা, অমানসিকতার বিরুদ্ধে। আজ আমি নিজের হিংস্র মুখোশধারী অমানসিক জয় আমির। আজ আমি মেহজাবিন আরমিন অন্তু, সেই সকল রক্তপিপাসুর অমানুষদের একজন, যাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জের ধরে আজ আমি এই অবধি। আমি উকিল হতে চাই। কিসের উকিল? অন্যায়কারীদের আইন শাস্তি দিতে, অপরাধীদের মুক্তি পাবার উকিল। তাই যদি হয়, তাহলে আমার জীবনের প্রথম কেস আমাকে আমার বিরুদ্ধেই লড়তে হবে। আমাকে আমার নিজের বিরুদ্ধেই প্রসিকিউশনে দাঁড়াতে হবে, আমার অপরাধের শাস্তি কার্যকর করতে। নিজেকে 2 খুন ও 2 মানুষকে আহত করার দায়ে
ফাঁসিতে ঝুলানোর রায় চেয়ে বিচারকদের কাছে আর্জি জানাতে হবে। এটা কি আমার লক্ষ্য? এই লক্ষ্যে আমজাদ আলী প্রামাণিক আমাকে ছোট থেকে আদর্শ ও সতের পথে অবিচলিত করতে সচেষ্ট করেছিলেন। অন্তু গলা কাঁপে, থুতনিও, চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ে। জয়ে চোখ দুটো পাথরের কোটরায়ের মূর্তির চোখের মতো স্থির রইল অন্তুর বুকে। তার কাছে জবাব নেই। অন্তু কি বোঝাচ্ছে? অন্তু কেন রাবের মতো কথাবার্তা বলছে? অন্তু কেন জয়ের মতন প্রতিশোধের পক্ষপাতিত্ব করছে না? জয় অস্থির হয়। অন্তু নাক টেনে সোজা হয়ে বসে। সে নিজের অজান্তেই বোধহয় এবার নখ দিয়ে আঁকড়ে ধরল জয়ের হাত। বলে, আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি যার বিরুদ্ধে এই যুদ্ধ আমার যাত্রা। আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছেন। সের মতো আমার সাথে যা করেছেন তার শিকার হয়ে আমিও এক জয়ামিরে পরিণত হয়েছি, যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়িতে সেই রাতে আসতে হয়েছে। আপনার গল্পে সেদিন আমি আমির বাড়িতে নিজেকে দেখেছি। এরপর টের পেয়েছি আপনার ভেতরটায় কোনো জানোয়ার, একটা জানোয়ারের চাষ করেছে। আপনি সেই জানোয়ারের ঘটনাক্রমে আমার ভেতরে সেই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন আপনি জলতরঙ্গ, আপনার গতিপথ রোখার উপায় নেই। সেই ঢলে নিজেকেই ভেসে যেতে হয়। আমি ভেসে গেছি, ভেসে গেছে আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারা, নিজস্বতা। আপনি কখনো মিথ্যা বলেন না জয় আমির। কেন? দু একবার মিথ্যা বললেও পারেন। জয় আস্তে করে বলল, আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে ফেলল। আপনার এই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অর্থপতনের দায় আমার। আপনি পাপ করলেই বা তার স্বীকার করে আমিও কেন? আপনি অমানুষ হলেন বা আমি মানুষ হতে পারতাম না? কয়লার কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালির থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেন পুড়িয়েছে, আমার চরিত্রকে ঠিক যেমনভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুখতার শিকার হয়েছিলেন, আমি তার একটু ব্যতিক্রমে যাইনি। আপনি যেদিন শত শত মানুষের সামনে ইজ্জতহীনা প্রমাণ করলেন, তারপর আমি সত্যিই নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতো সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজেই বিচারক হয়ে গেছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভেবেছিলাম আম্মু আমাকে দূর করেছে। সেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম অস্তিত্ব টের পাইতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব, তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম আব্বুর জবান থেকে আজকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। তারপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে যেতে লাগলো আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল না আমাকে দেওয়া শিক্ষাগুলো, যেগুলোকে দাফন করে ফেলেছিলাম আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাওয়ার প্রশ্ন ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে তার পরবর্তী আত্মীয়ত্ব বোঝায় রাখে, বেঁচে থাকে। আমি তাকে আমার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর, কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষে শোভা পায়? জয়নাল কাকা আপনাকে কি শিখিয়েছে জানি না, কিন্তু আমার আব্বু আমাকে যা শিখিয়েছে তা বানাতে চায়নি। আমি আজ যা আমাদের আপনাদের কাছে কৃতজ্ঞত আমি। আপনার ওনাকে মেরে না ফেললে উনি ওনার অন্তুকে আজ এই পথে দেখে সহ্য করতে পারতেন না। উনি অন্তুকে অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিয়ে দিয়েছেন। এই কৃতজ্ঞতা জানাবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ঝরঝর করে কেঁদে ওঠে, অথচ তার ঠোঁটে নিজের ওপর তাচ্ছিল্য হাসছে। সে হাসি মিলিয়ে যায়। অন্তুর চোখ মুছতে হাত দুটো বুলিয়ে নিজে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন লাগছে। এটা হেরে যাওয়ার অনুভূতির মতো। জয় বকে ওঠে নিজেকে। আবার দিশেহারার মতো অন্তুর কান্নার লাল হওয়া স্নিগ্ধ মুখখানা কিছু খোঁজে। অন্য নিজেকে সামলে একটা মুচকি হাসলো। আবার আম্মুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছ থেকে আমার ইজ্জত ও আমাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া এখানে যা হয়েছে এইসবের দায় আজ আমি আপনার ওপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে স্বেচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে জয় আমির। জয় একটা ঝাঁকুনি খেলো। তা তার অনিয়ন্ত্রিত শরীরের পশমগুলো কেঁপে উঠল, থরথর করে শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন
অনাচারের শিকার হয়েছেন? তা হয়তো ছিল রাজনৈতিক, হয়তো বা পারিবারিক, অথবা পশুদের জঙ্গলি উল্লাস। তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত থাকতে দেয়নি, তাকে ঘুম পাড়িয়ে এই জয়ামিরের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজে পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন, কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি 8-10 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা, ভক্তির মতো কমতি ছিল না। আমার পালনকর্তা মহাবিচারক, মহা শাস্তিদাতা, মহাপরাক্রমশালিতা। আমি তো তার প্রতি বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দেব আমার একমাত্র পালনকর্তার ওপর। আমি দেখতে চাই আমার পালনকর্তার বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য ন্যায্য হাতে বুলিয়ে দিতে অদ্বিতীয়। আমার পাপের ফল আমি পাব। অপরটা আপনি। আমি তো বিচারক নই। আমি গেলাম। আপনি সেই মালিকের গোলাম, যার হিসেব ভুল হয় না, যা বিচারে নাইনসাফি হয় না। আর আপনি আপনি আমার মেরে ফেলেননি। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে। আপনি আমার রুহটাকে তড়পে তড়পে মেরেছেন। আমি আপনাকে মারবো কেন, যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা, যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতরে লালন করছেন, তা আপনাকে ধরিয়ে দেবার রাস্তায় সহযোগী আমি হব না। মৃত্যু আপনার শাস্তি হতে পারে না। আপনাকে আমি আজ মাফ করে দিলাম সব কিছু থেকে, তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ, আজ থেকে মুক্ত। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের জন্য দায় থেকে মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম আমি আপনাকে। কথা ফুরোয় না অন্তুর। থাবা দিয়ে অন্তুর গলা চেপে ধরল জয়। এই শুয়োরের বাচ্চা, তুই আমাকে ক্ষমা করার কে? তোর তোর কাছে ক্ষমা চেয়েছি আমি? আমি চেয়েছি ক্ষমা? ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি? মহান হয়ে যাবি তুই? তা হবে না। আমি তোর কাছে ক্ষমা চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজে জয়ের। ঘেমে উঠেছে তার শরীর। শার্টের ফাঁক দিয়ে লোমবৃত্ত বুকটা দেখা যাচ্ছে। তাণ্ডব উঠেছে সেখানে। ওঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদয়স্পন্দন চলছে দ্রুত বিক্ষত। সে হাসে, হালতো করে হাসে, নিজে জিতে যাওয়ার হাসি। সে হাসিটা জয়ে জিততে চেয়েছিল বোধ হয়। জয় ছেড়ে দেয় তার গলা। কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে। কেউ জানায় রাজধানী থেকে দিনাজপুর ফেরবার পথে দুপুর 3টায় হামজার গাড়িখানা একটি বাইকের সাথে ক্রাশ হয়েছে। পর্ব এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। ধন্যবাদ।